একবিংশ শতাব্দীতে আপনাকে বিশুদ্ধ জলের জন্য বেশি দূরে যেতে হবে না, কিন্তু তবুও জল সরবরাহ শেষ হয়ে আসছে। যদি সমস্ত সমুদ্রের জল মিষ্টি জলে পরিণত হয় তবে কি হবে তা জানতে পুরো ভিডিওটি দেখুন। কিন্তু প্রথম বড় প্রশ্নটি হলো কিভাবে এটি হবে। প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর পৃষ্ঠ এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছিল এবং তখন সমুদ্রের জল লবণাক্ত ছিল না। ঠিক তাই, সত্যি অনেকদিন আগে সমুদ্রগুলি ছিল মিষ্টি জলের সমুদ্র, কিন্তু সেটা টিকে থাকার কথা ছিল না। যখনই বৃষ্টি হয় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ঝরে পড়া বৃষ্টিকে দ্রবীভূত হয়। এটি বৃষ্টিকে সামান্য অম্লীয় বা অ্যাসিডিক করে তোলে এবং যখন এটি ভূপৃষ্ঠে পড়ে তখন পাথরের ক্ষয় হয়। সেখান থেকে বৃষ্টির জল কাছাকাছি নদী বা ঝর্ণার দিকে গড়িয়ে পড়ে, সাথে করে লবণ এবং খনিজ পদার্থ বয়ে নিয়ে যায়। সেখান থেকে এই প্রবাহ নদী থেকে সমুদ্রে প্রবাহিত হয়। এর সাথে হাইড্রোথার্মাল ভেন্ট বা আগ্নেয়গিরি থেকে বার হওয়া অতিরিক্ত লবণ এবং খনিজ পদার্থ সমুদ্রের জলে মিশে যায় এবং তারপর বিবেচনা করুন যে এই পুরো প্রক্রিয়াটি 4 বিলিয়ন বছর ধরে কম বেশি ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি হচ্ছে। ওটা অনেক লবণ। আসলে সমুদ্রে এত লবণ আছে যে যদি তুমি তা পৃথিবীর সমস্ত ভূমিতে সমানভাবে ছড়িয়ে দাও তাহলে তা 40 তলা লম্বা লবণের এক বিশাল স্তরের সমান হবে। 97% সমুদ্রের জল লবণাক্ত এবং আমাদের ধরে নিতে হবে যে এই একটি কারণে মিষ্টি জলের সমুদ্রগুলো নিঃসন্দেহে ঈশ্বরের আশীর্বাদের মতো শোনায়। পৃথিবীর পুরো জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ বর্তমানে জলকষ্টে দিন কাটাচ্ছে। লবণ ছাড়া সামুদ্রিক জীবনকে ধ্বংস করে দেবে এবং আমাদের আবহাওয়া ও তাপমাত্রাকে নাটকীয়ভাবে প্রভাবিত করবে, যার ফলে পৃথিবীতে মানুষের জীবন অসম্ভব না হলেও খুবই কঠিন হয়ে পড়বে। সমুদ্রে 22 লক্ষ জীবজন্তু বাস করে এবং আরো 13 লক্ষ আবিষ্কার আরো বাকি আছে। কিন্তু যদি সমুদ্র লবণাক্ত হয়ে যায় তাহলে আমরা কখনোই তাদের খুঁজে পাবো না। লবণাক্ত জলের মাছ এবং অন্যান্য সমুদ্রের প্রাণীরা বিবর্তিত হয়ে লবণাক্ত জল পান করে জলের ভারসাম্য বজায় রাখতে এবং অতিরিক্ত লবণ দূর করতে সক্ষম হয়েছে। সব সামুদ্রিক প্রাণী একইভাবে এটি করে না, তবে সমুদ্রে বেঁচে থাকার জন্য অতিরিক্ত লবণ বের করে দিতে সক্ষম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু প্রজাতি যেমন স্যামন, ইলিশ মাছ মিষ্টি জল এবং লবণাক্ত জল সহ্য করার জন্য অভিযোজিত হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত নোনা জলের প্রজাতি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে রয়েছে জলের নিচে শৈবাল, যা বিশ্বাস করুন বা না করুন পৃথিবীতে ঘটে যাওয়া সালোক সংশ্লেষের অর্ধেকের জন্য দায়ী। আমাদের গ্রহকে অক্সিজেন সরবরাহে সালোক সংশ্লেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডকে আমরা যে বাতাসে শ্বাস নিই তাতে রূপান্তরিত করে, তাই শৈবাল ছাড়া আমরা কেবল কম অক্সিজেনই পাবো না, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডও অনেক বেশি থাকে। গ্রিন হাউসের প্রভাবে এই তীব্রতা বিশ্বের কিছু অংশকে অসহনীয়ভাবে উত্তপ্ত করে তুলবে। বিষুবরেখার কাছে আপনি অবশ্যই এই তীব্র তাপ লক্ষ্য করবেন, কারণ আমাদের সমুদ্র স্রোতগুলি আগের মতো উষ্ণ জল এবং বাতাস সঞ্চালন করবে না। পরিচালন স্রোত বিষুবরেখা থেকে উষ্ণ জলকে আরো উত্তরে যেতে সাহায্য করে। অন্যদিকে উত্তর থেকে আসা ঠান্ডা জল দক্ষিণের উষ্ণ অঞ্চলগুলিকে ঠান্ডা করতে সক্ষম হয়। বিষুবরেখায় উষ্ণ জল বেশি লবণ বহন করতে পারে, তাই এই ঘন জল নিচের দিকে ডুবে যায় এবং যখন ঠান্ডা জল তার উপর দিয়ে প্রবাহিত হয় আর সুদূর উত্তরে জল এতটাই ঠান্ডা হয়ে যায় যে জমে গিয়ে সমুদ্রের বরফ তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই এটি উত্তর দিকে ঠান্ডা জলকে আরো ঘন করে তোলে, যার ফলে এটি নিচে নেমে যায় এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ জলের জন্য জায়গা তৈরি করে। লবণ ছাড়া পুরো প্রক্রিয়াটি ভেঙে পড়ে। এই মুহূর্তে আমাদের আবহাওয়া এবং জলবায়ু আমরা এখন যেভাবে জানি তার থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। এই সব পরিবর্তন দেখার জন্য আমরা কতদিন বেঁচে থাকবো? বেশিক্ষণ নয়। তুমি হয় বরফে জমে যাবে বা অতিরিক্ত গরমে পাপড় ভাজা হবে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে অথবা অনাহারে মারা যাবে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় এবং অত্যন্ত ঠান্ডা এবং অত্যন্ত গরম জলবায়ু থাকায় আমাদের আবহাওয়া আর এখনকার বৈচিত্র্যময় উদ্ভিদ জীবনকে সহ্য করতে পারবে না। সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। মানুষ সহ বেশিরভাগ প্রজাতিই মারা যাবে, কারণ আমরা যে ফসলের উপর নির্ভর করি সেগুলো সবই অদৃশ্য হয়ে যাবে। তাই যখন আমরা বলি সমুদ্রের লবণাক্তকরণ গুরুত্বপূর্ণ, তখন এটাকে একটুও নোনতাভাবে নেবেন না। অবশ্যই আমরা বৈজ্ঞানিক পদ্ধতিকে সম্মান করি, তাই প্রাকৃতিক জিনিসগুলোকে প্রাকৃতিক ভাবেই রাখা উচিত। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আমাদের জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।